সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইসরায়েলের সরকারের সঙ্গে মুসলিম বিদ্বেষী ইউরোপীয় দলগুলোর সম্পর্ক এখন মধু চন্দ্রিমাকাল উদযাপন করছে। সাম্প্রতিক বছরগুলোতে অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে দুই পক্ষের সম্পর্ক। এর প্রধান কারণ দুই পক্ষেরই তীব্র মুসলিম বিদ্বেষ। তবে কিছুটা পেছনের দিকে গেলে আমরা দেখতে পাব ইউরোপীয় নানা দল দেশ সরকারের মধ্যে ঠিক একই মাত্রা বা এর চেয়েও তীব্রভাবে ছিল ইহুদি বিদ্বেষ, যে ঘৃণা একসময় পরাজিত হয়েছে, কিন্তু ঘৃণার স্থান দখল করে নিয়েছে নতুন ঘৃণা, পাল্টেছে শুধু পাত্র। ইহুদিবাদী ইসরায়েল সরকার এখন ভুলে যাচ্ছে পাশার দান আবারও পাল্টে যেতে পারে। খ্রিস্টানদের সঙ্গে তাদের এই নতুন ও মধুর সংযোগের কারণে তিক্ত অতীত ভুলে গেলে এর মাসুল গুনতে হবে ইহুদিদেরই। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। ইউরোপের পরবর্তী প্রজন্মের রাজনীতিকদের ধরন অনেকটা একই ছাঁচে ঢালা পাত্রের মতো। বলা হয়ে থাকে এই মহাদেশেই গণতন্ত্রের চর্চা সবচেয়ে বেশি। কাজেই আগামী কয়েক দশকের মধ্যে আমরা কেমন ইউরোপ পেতে যাচ্ছি তার অনেকটাই এসব তরুণ রাজনীতিকের ওপর নির্ভর করে। এরা যেমন প্রাণ শক্তিতে ভরপুর, তেমনি ক্যারিশমাটিক। সহজবোধ্য ভাষায় তারা কথা বলেন, যা খুব সহজে মানুষের বোধগম্য হয়। আজকের অভিজাত শ্রেণীর রাজনীতিকরা যেসব ভোটারের কাছে যাওয়ার প্রয়োজন মনে করেন না, সেই সাধারণ পর্যায়ের মানুষের সঙ্গেও এদের যোগাযোগ চমৎকার। কৌশলগতভাবে ধৈর্য ধরার আগ্রহ রয়েছে এবং এরা সবসময় পরবর্তী নির্বাচনের পরের ভোট নিয়ে পরিকল্পনা করে রাখে। তারা কি চিন্তা করে বা বিশ্বাস করে তাও স্পষ্ট। তারা মনে করেন পশ্চিমা সভ্যতা ইসলামপন্থীদের হুমকির মুখে। একই সঙ্গে স্থানীয় মানুষ হুমকিতে পড়েছে অভিবাসীদের কারণে। সভ্যতার এক সাংঘর্ষিক সময়ে এসে দাঁড়িয়ে আছে তারা। পরিবর্তন তত্ত্বে এখন তারা জোর গলায় ইসরায়েলপন্থী। কিছুটা পেছনে তাকালেই আমরা দেখতে পাব ইহুদি খ্রিস্টান সভ্যতাকেই বোকামি মনে করা হতো। ষোড়শ শতাব্দীর ইংল্যান্ড বা 1930-এর দশকের জার্মানিতে এই দুই ধর্মের মেলবন্ধনের কথা কল্পনা করাও কঠিন ছিল। তখন খ্রিস্টানরাই ছিল ইহুদিদের প্রধান নিপীড়ক। সময়ের পরিবর্তনে এখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফরাসি টেলিভিশনের সাক্ষাৎকার দেওয়ার সময় গাজায় চলমান অভিযান সম্পর্কে বলেন, আমাদের জয় আপনাদেরই জয়। এই বিজয় বর্বরতার বিরুদ্ধে ইহুদি খ্রিস্টান সভ্যতার বিজয়। এটা ফ্রান্সেরই বিজয়। আমরা ওখানে জিতেছি, সেই বিজয় আপনারা এখানে পেয়েছেন। বাস্তবতা হচ্ছে ফ্রান্সের একটি বাণিজ্যিক চ্যানেল এমন এক ব্যক্তিকে কথা বলার সুযোগ করে দিয়েছে যার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া চলছে। হাজারো মানুষ যার বিরুদ্ধে বিক্ষোভ করতে নেমে এসেছে রাস্তায়। নেতানিয়াহু গাজায় ক্রুসেডারের ভূমিকায় নেমেছেন। ফরাসি রাজনীতিক একটি বড় অংশ বিষয়টিকে এভাবেই দেখছেন। বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো খেলেছেন। এসবই তাদের কাছে রাজনীতির অংশ। ম্যাক্রোর মুখে ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদের কথা বহুবার শোনা গেছে। দেশের 60 লাখ নাগরিকের ধর্মবিশ্বাস নিয়ে কটাক্ষ করতে তার বাধেনি কখনো। ইহুদিদের সঙ্গে ইউরোপীয় রাজনীতিকদের সাম্প্রতিক দহরম মহরমকে শুধুই রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ভাবলে ভুল হবে। ইউরোপে ইহুদিদের মূল তোষণকারী কট্টর ডানপন্থীরা। জর্ডান বার্ডেলার মতো কট্টর দক্ষিণপন্থী অনেকেই এখন দেশের জনমিদিতে বড় ধরনের পরিবর্তন দেখছেন। তাদের আশঙ্কা আগামী কয়েক বছরের মধ্যেই খ্রিস্টানরা হয়তো সংখ্যালঘু হয়ে যাবে আর সংখ্যাগুরু অবস্থানে চলে আসবে মুসলিম জনগোষ্ঠী। এই আতঙ্ক শুধু বার্ডেলা নয়, নেদারল্যান্ডসের পার্টি ফর ফ্রিডমের গ্রিট উইল্ডার, স্পেনের কট্টর ডানপন্থী ভক্স পার্টির নেতা সান্তিয়াগো আবাসকাল এবং জার্মানির ফার রাইট পার্টি অল্টারনেটিভ ফর জার্মানির রাজনীতিকদের মধ্যেও দেখা যায়।
সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে এরাই সফল হয়েছে। ইসরায়েলের অনেকেই এই সাফল্যকে ব্যাখ্যা করেছেন। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ায় শাস্তি পেয়েছে স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্লোভেনিয়ার ক্ষমতাসীন দলগুলো। কোনো কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস তার এক্স হ্যান্ডেলে স্পেনের নেতাদের ছবির ওপর ডিম বসিয়ে দিয়ে মন্তব্য করেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার শাস্তি দিয়েছে ভোটাররা। একই ধরনের আচরণ দেখা গেছে ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিগলির মধ্যে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডিক্রো পদত্যাগের পরও তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। ডিক্রো বর্তমানে বেলজিয়ামের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। গত নভেম্বরে রাফা সফর করেন ডিক্রো। তখনও জিম্মি মুক্তি শুরু হয়নি। ওই সময় গাজায় ইসরায়েলি তৎপরতার সমালোচনাকারী একমাত্র ইউরোপীয় রাজনীতিক ছিলেন তিনি। তার পদত্যাগের পর চিকলি মন্তব্য করেন, সন্ত্রাসীদের সমর্থন করাকে মেনে নেয়নি বেলজিয়ামের মানুষ। কট্টর ডানপন্থী ও ইসরায়েলি দুপক্ষই মুসলিম বিদ্বেষী। এই বিদ্বেষী তাদের মধ্যে সেতু হিসেবে কাজ করেছে। কিন্তু ভুলে গেলে চলবে না, এই দক্ষিণপন্থী রাজনীতিকরাই কিন্তু একসময় চরম ইহুদি বিদ্বেষী ছিল। কথায় ও কাজে এখন তারা যতই ইহুদিবাদের তোষণ করুন না কেন, তাদের শেকড় কিন্তু ভিন্ন ইতিহাস বলে। 1939 সালের জুলাই মাসের কোনো একদিনে সেন্ট লুইস নামে একটি জাহাজ 900 ইহুদি শরণার্থীকে নিয়ে কিউবার দিকে যাত্রা করে। তারা যুক্তরাষ্ট্র ও কানাডায় গিয়ে আশ্রয় চায় এবং প্রত্যাখ্যাত হয়। এই জাহাজ আবার ঘুরে ইউরোপের দিকে যাত্রা শুরু করে। সে সময় নাৎসি স্বৈরশাসক অ্যাডলফ হিটলার বলেছিলেন, শুধু নাৎসিরাই ইহুদিদের ঘৃণা করে না, দেখুন পুরো বিশ্ব ইহুদিদের ঘৃণা করে। তার পরের ইতিহাস পুরো বিশ্বই জানে। মধ্যপ্রাচ্যে বর্তমান ইহুদি রাষ্ট্রটির সবচেয়ে বড় হুমকি ইসরায়েলি নেতাদের কথাবার্তা এবং তাদের কাজ। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সব টকশোর আলোচনা এবং সোশ্যাল মিডিয়ার সাধারণ আলোচনা এটাই। গাজা এবং অধিকৃত পশ্চিম তীর থেকে সাধারণ ফিলিস্তিনিদের উৎখাত করে ইসরায়েলি নেতারা এখন বোঝাতে চাইছেন, কেউ এই ফিলিস্তিনিদের চায় না, ঠিক যেভাবে হিটলার ইহুদিদের সম্পর্কে বলেছিলেন। আজকের ইসরায়েলের রোল মডেল হিটলার। ইসরায়েলের লিকুদ পার্টির সাবেক নেসেট সদস্য মোশে ফেগলান এক টিভি চ্যানেলের আলোচনায় হিটলারকে দৃষ্টান্ত হিসেবে টেনে বলেন, হিটলার যেমন বলেছিলেন, একজন ইহুদি বেঁচে গেলেও আমি শ্বাস নিতে পারবো না, আমরাও তেমনি। গাজায় একজন ইসলাম ও নাৎসি বেঁচে গেলে আমরা টিকতে পারবো না। সহজ কথায় এটাই খাঁটি ফ্যাসিজম। ইসরায়েলি মূলধারার গণমাধ্যমে এই প্রবণতাই এখন সবচেয়ে সাধারণ এবং তীব্র। অতীতের সব আদর্শবাদ বিদায় নিয়েছে। ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির ইদানিং মুক্ত কণ্ঠে বলেন, বিজয় নিশ্চিত করতে আমাদের গাজা থেকে সবাইকে বের করে দিতে হবে। শুধু তিনি নন, ইসরায়েলের বহু রাজনীতিকই ইদানিং গাজা থেকে সব মুসলিমদের অন্য আরব দেশে সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন। ইউরোপের ফ্যাসিবাদীরা ইসরায়েলি ফ্যাসিবাদীদের অন্তরঙ্গ হয়ে উঠেছে। বিষয়টি ইতিহাসের নয়, এটাই আজকের ইসরায়েল। ইউরোপে কয় লাখ ইহুদি ফ্যাসিবাদেও শিকার হয়েছে, তা নিয়ে এখন আর কেউ কথা বলে না। সেই ইহুদি বিদ্বেষী ফ্যাসিবাদীদের সঙ্গে আজ ইসরায়েল গাঁটছড়া বাঁধছে, তা নিয়েও কারো মাথা ব্যথা নেই। দুপক্ষের কাছেই বিবেচ্য একটি মাত্র ইস্যু হচ্ছে তাদের অভিন্ন শত্রু। আজকের ইউরোপীয় ফ্যাসিবাদীদের কাছে ইসরায়েল রোল মডেল। কি করে সংখ্যালঘু মুসলমানদের নিশ্চিহ্ন করা যায়? ইসরায়েলের দিক থেকে অবশ্য বিষয়টা কিছুটা কঠিন, কারণ তাদের ভূমিতে মুসলমানরা সংখ্যালঘু নয়। তারা তাদের নিজ দেশেও একক সংখ্যাগুরু নয়, কয়েকটি অঞ্চলে বরং তারা সংখ্যালঘু। এছাড়া মুসলিম বিশ্বের একেবারে কেন্দ্রে ইসরায়েলের অবস্থান, যে মুসলমানদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা নেই। মনে রাখতে হবে, এখন 1948 সাল নয়, অন্তত ফিলিস্তিনিদের জন্য তো একেবারেই না। ইসরায়েল যদি হিটলারকে আদর্শ মনে করে ইহুদি নিধনের মতো করে অধিকৃত পশ্চিম তীরে গিয়ে মুসলমানদের জাতিগতভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করে, তাহলে জর্ডান সক্রিয় প্রতিরোধ যোদ্ধাদের ঘাঁটি হয়ে উঠবে। ইসরায়েলের সঙ্গে জর্ডানের সীমান্তই সবচেয়ে দীর্ঘ। এই সীমান্ত স্থায়ীভাবে অশান্ত হয়ে থাকবে।
বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল যদি ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাতের চূড়ান্ত সমাধান হিসেবে ফ্যাসিজমকে আদর্শ হিসেবে গ্রহণ করে, তাহলে খুব দ্রুতই এর পরিণতি ভোগ করতে হবে তাদের। আর এই পরিণতির জন্য দায়ী থাকবে ইসরায়েলের বর্তমান নেতাদের কথা ও কাজ। আজকের ইহুদি নেতারা যদি মনে করে থাকেন তাদের জন্য সবচেয়ে বড় হুমকি ফিলিস্তিন, তাহলে তাদের মনে করিয়ে দেয়া প্রয়োজন 1930-এর দশকের কথা। সে সময় পুরো বিশ্বে ইহুদিদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছিল, আর সেই হুমকি এসেছিল ফ্যাসিবাদীদের কাছ থেকেই। আজকে যারা তাদের সবচেয়ে বড় বন্ধু বলে মনে করছে, ইহুদিদের অস্তিত্বের পক্ষে হুমকি হয়ে ওঠা সেই ফ্যাসিবাদীরাই ইউরোপে আবার ক্ষমতায় ফিরতে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।